দৃশ্যমান কঠোর শাস্তির মাধ্যমেই প্রশাসনে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ। সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাধীনতার প্রশ্নে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 121তম, যুক্তরাষ্ট্রের দ্য হেরিটেজ ফাউন্ডেশনের তথ্য। নদী ভাঙনে বিপর্যস্ত দেশের বিভিন্ন জনপদ চিহ্নিত করে গুরুত্বানুযায়ী ব্যবস্থা বললেন পানি সম্পদ উপমন্ত্রী। এবং বিপিএলে চট্টগ্রামে দুপুরে খুলনা টাইটান্সের মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু। দুর্নীতিবাজদের বিরুদ্ধে দৃশ্যমান কঠোর শাস্তি ও মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, দ্রুত সময় দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমেই কেবল প্রশাসনের দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের নির্বাহী পরিচালক ডক্টর ইফতার খারুজ্জামান ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হাফিজ উদ্দিন খান এসব কথা বলেন। তাদের মতে শুধু ঘোষণা আর সুযোগ সুবিধা বাড়িয়েই প্রশাসনের দুর্নীতি নির্মূল করা যাবে না। আতিকা রহমানের রিপোর্ট। প্রশাসনের সব স্তরে দুর্নীতির প্রসার চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্য অর্জনকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে এই ব্যাধি। টিআইবির সবশেষ প্রতিবেদন বলছে 2017 সালে বাংলাদেশের 66.5% মানুষ দুর্নীতি শিকার। বার্ষিক গড় ঘুষের পরিমাণ 5,930 টাকা। এ অবস্থা থেকে ঘুরে দাঁড়াতে মাদক সন্ত্রাসের মতো দুর্নীতির বিরুদ্ধেও জিরো টলারেন্স নীতি নিয়েছে সরকার। এরই মধ্যে সারা দেশে দুর্নীতি বিরোধী ঝটিকা অভিযানে নেমেছে দুদক। তবে বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করতে আরো কঠোর হতে হবে। কমার পরিবর্তে বরং ঘুষ লেনদেনের বিনিময়ের হারটাই বরং বেড়েছে। সরকারি খাতে দুর্নীতির প্রবণতাটাও বেশি। ওইটা যখন আনকন্ট্রোল থাকে, যখন নিয়ন্ত্রিত হয় না, অন্য যে কোনো অপরাধের মতো কিন্তু সেই অপরাধ আরো বৃদ্ধি পাওয়ার ঝুঁকিটাই সৃষ্টি হয় এবং বাস্তবে সেটাই দেখা যাচ্ছে। যারা দুর্নীতি করে না তার অবৈতনও করে না, বেশি বেতনও করে। আমাদের দেশে যারা পলিটিক্যাল অফিস হোল্ডার এবং সিভিল সার্ভেন্ট যারা আছে, বিশেষ করে টপ লেভেলে, তাদের প্রত্যেকের প্রতি বছর তাদের অ্যাসেট ডিক্লারেশন নিতে হবে এবং সেগুলো দিয়ে ড্রয়ার রাখলে চলবে না, সেটা ভেরিফাই করতে হবে, দেখতে হবে কতটুকু বিশ্বাসযোগ্য কি সমাজ। বিশেষজ্ঞরা বলেন, দুর্নীতি মামলার বিচার স্বাভাবিক আইনি প্রক্রিয়া না করে এর জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। এটাকে একটা ম্যান্ডেট হিসেবে নেওয়া উচিত যে সরকারের ব্লেসিং আছে, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তাদেরকে ব্যক্তির পরিচয় বা অবস্থানের ঊর্ধ্বে থেকে কাজ করা, বিচারের আওতায় আনার পদক্ষেপ গ্রহণ করা, সেটি দৃঢ় হবে। এখন কিন্তু দুর্নীতি দমন কমিশন কোনো প্রকার দ্বিধাদ্বন্দ্ব রেখেই সেটা করতে পারা উচিত বলে আমি মনে করছি। যুদ্ধাপরাধীদের কোর্টগুলো সেখানে যায়, সেখান থেকে একটা মাত্র স্টেজ আপিলের ডিভিশন, ব্যাস, আর কোথাও যায় না। এর নোটিস করতে হবে, ওই জজ কোর্ট থেকে যে রায় হবে তার মধ্যে আপিল করে ওই একদম টপ জায়গা দিতে হবে। এক পারমিশন 2 দিন ঘাটে এটা করলে হবে না। প্রশাসনের সব স্তরে দুর্নীতির বিস্তার রোধ করতে না পারলে দেশের আর্থসামাজিক উন্নয়ন চরম বাধাগ্রস্ত হবে বলেও সতর্ক করেন বিশেষজ্ঞরা। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। রাজধানীতে চলছে ট্রাফিক অভিযান। দর্শক, এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী নাজিব ফরাজি, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নাজিব, রাজধানীতে ট্রাফিক অভিযানের প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন? বিশেষ ট্রাফিক কার্যক্রমে প্রশাসনের ভূমিকা কেমন দেখছেন নাজিব? বিশেষ ট্রাফিক পক্ষ শুরু হয়েছিল এবং এর উদ্দেশ্য ছিল মানুষকে সচেতন করা এবং মানুষ যেন ট্রাফিক আইনগুলো আছে সেগুলো মেনে চলে সেটিতে উদ্বুদ্ধ করা। তো আমি এখন সকাল থেকে এই রাজধানীর শাহবাগে রয়েছি। এই শাহবাগে আমি এখন যেমনটি দেখছি, এখানে অন্যান্য স্বাভাবিক সময়ে যেমন মানুষ যেভাবে চলাচল করেন সেভাবেই চলাচল করছেন। এখানে মানুষ মানে যে জেব্রা ক্রসিং ছাড়া যে যাওয়া যাবে না সেটি তারা মানছেন না। রাস্তা পারে তারা যেসব নিয়ম রয়েছে সেই নিয়মগুলো তারা না মেনে তারা চলাচল করছেন, ঝুঁকিপূর্ণভাবে চলাচল করছেন। আমরা কয়েকদিন যখন এই ট্রাফিক পক্ষ শুরু হয়েছিল
সে সময় আমরা দেখেছি যে এখানে পুলিশের একটি বিশেষ কয়েকজন সদস্য তারা বাড়তি দায়িত্ব পালন করতেন, পাশাপাশি তাদেরকে সহায়তার জন্য বিএনসিসি সহ স্বেচ্ছাসেবী বেশ কিছু সংগঠন তারা কাজ করেছিল। কিন্তু এখন আমরা সেটি রোভার স্কাউট সহ বিএনসিসি এবং রেড ক্রিসেন্টের কর্মীরা, স্বেচ্ছাসেবকরা তারা এখানে কাজ করত। তো কিন্তু তাদেরকে এখন আর আমরা দেখতে পাচ্ছি না, এবং তারা মাইকিং করে এবং বলা হতো যে আপনারা ট্রাফিক আইন মেনে চলেন এবং আপনারা সেখানে দিয়ে চলাচল করবেন না, ঝুঁকিপূর্ণভাবে চলাচল করবেন না, সেই জিনিসগুলো কিন্তু এখন আর হচ্ছে না। এবং প্রথম কয়েকদিন এটি পালন করা হলেও আস্তে আস্তে কিন্তু এটি থেমে গেছে এবং মানুষও সেই আগের পুরনো অভ্যাসে তারা ফিরে গেছেন। তারা যেভাবে পারছেন, যেদিকে তারা যেতে চাচ্ছেন সেই দিক দিয়ে যাচ্ছেন। আর আরেকটি বিষয়, রাজধানীতে যে বাস চলাচলের যেই নির্দিষ্ট জায়গা ঠিক করে দেওয়া হয়েছিল এবং সেই জায়গাগুলোতে বাস থামবে, মানুষ সেই জায়গা থেকে বাসে উঠবে, অন্য জায়গা থেকে উঠবে না, সেটিও কিন্তু ঠিকভাবে মানা হচ্ছে না। এবং যেভাবে পারছেন বাস থামাচ্ছেন এবং যেখানে থামানোর কথা সেখানে থামাচ্ছেন না, এবং যেখানে থামানোর কথা নয় সেখানে থামাচ্ছেন, এবং যেখানে যাত্রী উঠানোর কথা সেখানে উঠাচ্ছেন না। এরকম অনেক অবস্থায় এখানে আসলে সড়কে রয়েছে। আর তবে ট্রাফিক পুলিশও রয়েছে, ট্রাফিক পুলিশও তারা তাদের মতো করে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো মিতু, এই ছিল আমার কাছে এখানকার ট্রাফিক ব্যবস্থার সবশেষ খবর। নাজিব, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজধানীর শাহবাগ থেকে ট্রাফিক অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন নাজিব ফরাইজি। নদী ভাঙনে বিপর্যস্ত দেশের বিভিন্ন জনপদ। প্রতি বছরই বর্ষা মৌসুমে কোনো না কোনো জায়গায় ভাঙন তীব্র হচ্ছে, নিঃস্ব হচ্ছে হাজার হাজার পরিবার। মূলত পদ্মা, মেঘনা আর যমুনার পাড়ে যাদের বসতি, আতঙ্ক তাদের সব সময় তাড়া করে। নতুন পানি সম্পদ উপমন্ত্রী বললেন, তীব্র ভাঙন কবলিত এলাকাগুলো চিহ্নিত করে গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত, ছবি তুলেছেন স্বপন দেওয়ান। নদী ভাঙন আর বর্ষা মৌসুম একে অপরের পরিপূরক। বর্ষা আসলে নদী ভাঙবে, এ যেন নিয়ম। অলিখিত এই নিয়ম নদী পাড়ের মানুষের ভাগ্যে লিখে দিয়েছে স্থায়ী দুর্দশা। দেখো আমাদের কষ্ট, হেনতে বাইঙে হন যাই, হনতে বাইঙে হন যাই, এবার বাইঙে যে ভিতরে গেছি। এই নদী আসিয়ে আমাকে হাতে খেতেছি, সওয়াল পাল জীব দিয়ে জায়গায় জায়গায় চলে গেছে, বুঝছেন। আমাদের এই জায়গাটা বসবাস করার একটা লোক নাই। ওখানটা বাইঙে আসছিলাম এই গাঙের ভিতরে, এই গাঙের ভিতরে আবার পুজো খাতা গেছি, পুজো খাতা না দেখায় রাধাকান্তপুর। আমাদের বাড়ি আসলে ওই চরের ফার, আমরা ভাইঙা এখানে করলাম, এখানটা বাইঙে আবার এইদিকে আসলাম। প্রকৃতির নিয়মের বাইরে অযাচিত নিয়ন্ত্রণ করতে গিয়ে অনেক জায়গায় ফুঁসিয়ে তোলা হচ্ছে নদীকে। নদী সেই সুদ তুলছে পাড়ের মানুষের উপর, ভাসিয়ে নিচ্ছে স্বপ্ন, বাড়িঘর জমিজমা হারিয়ে নিঃস্ব হচ্ছে অনেক সমৃদ্ধশালীও। গত বছরের আগের বার বাড়ি গত মেলা বাড়ি চলে গিয়েছে গাঙ্গে, মনে হয় যে আইন দিয়ে যায় সব ছিল না, এই সব বাড়ি ঘর ছিল। পরের জায়গায় বাড়ি কিনে লইছি, এখানটা বাইঙে ভিতরে গেলাম, ভিতরেও তো তাই। গত কয়েক বছর শরীয়তপুর আর রাজবাড়ির ভাঙনের তীব্রতা দেখেছে সবাই। কিছুটা আড়ালে থেকেছে সিরাজগঞ্জ, বগুড়া, সুনামগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, মাদারীপুর, ফরিদপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়ায় সব হারানো মানুষের গল্প। এর বাইরেও রয়ে গেছে আরও অনেক জায়গা। পানি সম্পদ মন্ত্রণালয় ভাঙন কবলিত এলাকাগুলোর তালিকা করেছে। উপমন্ত্রী বলেছেন, গুরুত্বানুযায়ী ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জ, চট্টগ্রাম, তারপরে সুনামগঞ্জ, বগুড়া, আমরা এগুলো চিহ্নিত করেছি নদী ভাঙন কবলিত এলাকা বাংলাদেশের, যেখানে লক্ষ্মীপুরে, নোয়াখালী যেখানেই আছে। আমি আশা করি ফেব্রুয়ারির বর্ষার আগেই সকল এলাকায়, যতগুলো এলাকায় যাওয়া দরকার আমরা যাব। আর যাওয়ার চেয়ে সবচেয়ে জরুরি হচ্ছে ভাঙন রোধে বর্ষার পূর্বেই কার্যকর ব্যবস্থা নেওয়া। আগামী বর্ষা মৌসুমে যাতে কোনো এলাকাতেই মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে জিও ব্যাগ ফেলা হবে বলে জানালেন এনামুল হক শামীম। খান আলামিন, RTV, রাজবাড়ী। সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাধীনতার প্রশ্নে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 121তম। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য হেরিটেজ ফাউন্ডেশন প্রকাশিত সূচকে বাংলাদেশের প্রাপ্ত নম্বর 55.6। গেল বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানের উন্নতি হয়েছে 7 ধাপ, নম্বর বেড়েছে 0.5। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় 43টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 27তম। সংস্থাটি বলছে, বাংলাদেশে অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বাধীনতা এখনো প্রায় না থাকার সমান।
তবে বাংলাদেশে মজুরি বৃদ্ধির তুলনায় বেড়েছে উৎপাদনশীলতা। ব্যবসা সংক্রান্ত নীতি নির্ধারণ আগের চেয়ে কিছুটা সরল হয়েছে। বিনিয়োগে আমলাতান্ত্রিক বাধা অপসারণে পদক্ষেপ নেওয়া হয়েছে। চলতি বছরের সূচকে ভারতের অবস্থান 129তম, পাকিস্তানের 131তম, শ্রীলঙ্কা 115তম আর চীন রয়েছে তালিকায় 100তম অবস্থানে। 4 লেনের জন্য রাস্তা প্রসারিত করা সহ খোঁড়াখুড়ির কারণে বেশ কিছুদিন ধরেই প্রায় অচল কুমিল্লা নোয়াখালী মহাসড়কটি। তবে সম্প্রতি কাজের অগ্রগতি আশা জাগিয়েছে সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকদের মনে। বহুদিনের দুর্ভোগ কমবে বলে মনে করেন তারা। নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়ারও আশ্বাস দিচ্ছে সড়ক ও জনপথ বিভাগ। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়া ও সোহরাব সুমনের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। দেখলে মনে হতেই পারে কোনো ধানক্ষেতের মধ্য দিয়ে চলছে যানবাহন। আদতে এটি কুমিল্লা নোয়াখালী মহাসড়কের বেহাল দশার চিত্র। বড় বড় গর্ত আর খানাখন্দে এক কথায় অচল অবস্থা। এমন অবস্থায় গাড়ি চলাচলে যেমন সমস্যা হচ্ছে, তেমনি সময়মতো গন্তব্যে পৌঁছাতে না পেরে দুর্ভোগে আছে সাধারণ যাত্রীরা। তবে শিগগিরই এই সমস্যার সমাধান হতে যাচ্ছে দেখে সন্তোষ প্রকাশ করেন পরিবহন শ্রমিক ও যাত্রীরা। কাজ উদ্যোগ নেয়, বেশি করে আরো চড়া করে দেয় বা ফোর লাইন করে, তাহলে আমাদের ঢাকা যদি আগের চেয়ে অনেক সময় কম লাগবে। যদি এটা ফোর লাইনের উন্নতি করে গভর্নমেন্ট সরকার, আমাদের যাত্রীদের জন্য এটা অনেক উপকার আসবে। রাস্তা মনে করেন বাজার স্টিভিজে সিএনজি কিন্তু সব দেখতে দেয়, ফোর লাইন হওয়ার পরে তো রাস্তা ক্লিয়ার থাকবে। 2170 কোটি টাকা ব্যয়ে কুমিল্লার টমসম ব্রিজ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়কের 59 কিলোমিটার সড়কের মধ্যে কুমিল্লার অংশে 45 আর নোয়াখালী অংশে 14 কিলোমিটার সড়কের কাজ 2020 সালের মধ্যেই শেষ হবে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের এই কর্মকর্তা। চন্দনা থেকে শুরু করে দুটো সড়ক এই দুটো প্যাকেজের কাজ শুরু হয়ে গেছে। ইতিমধ্যে আমাদের মাটি কাজ প্রায় 60% শেষ হয়ে গেছে। অন্যান্য কাজ চলছে, দ্রুত গতিতে চলছে। আশা করি এই দুটো প্যাকেজ শেষ হয়ে যাবে। 40 ফুট রাস্তা প্রশস্ত হবে 90 ফুট। সড়কটির মেরামত শেষ হলে যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের পাশাপাশি অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হবে এই অঞ্চলের মানুষ, বলছেন সংশ্লিষ্টরা। মাসুদ মুস্তাহিদ, RTV। রাজধানী বিমানবন্দর গেটে ট্রাক চাপায় নিহত হয়েছেন একই পরিবারের 2 জন। রবিবার রাতে দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছেন, বিমানবন্দর গেটে একটি ট্রাক প্রথমে একটি গাড়িকে ধাক্কা দিয়ে পালিয়ে যাবার সময় বিমানবন্দর অভ্যন্তরীণ গেটের মুখে ফুটপাতে উঠে যায়। এ সময় ফুটপাতে থাকা 2 জন পথচারী ঘটনাস্থলে মৃত্যু হয়। নিহত 2 জনের বাড়ি নরসিংদী জেলার রায়পুর উপজেলায়। পুলিশ ট্রাকের চালক এবং হেলপারকে আটক করেছে। এখানে প্রথমে ও একটা মাইক্রোকে আঘাত করে পিছন থেকে। তো সে ভেবেছিল যে মাইক্রোর যে ড্রাইভার সে হয়তো তাকে ক্ষতিপূরণ দাবি করতে পারে বা তাকে ধরতে পারে, সেই জন্য সে পালিয়ে যাওয়ার জন্য এই বাম দিকের রাস্তায় ঢুকে যায়। কিন্তু সে জানতো না সম্ভবত যে এটা আসলে বিমানবন্দর সড়ক। তো এই ঢুকার সময় কিন্তু 2 জন পথচারীকে সে আঘাত করে এবং ওই 2 জন পথচারী ওখানেই মারা যান। এবারে প্রবাসের সংবাদ। সৌদি আরবের জেদ্দা, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রতিনিধির পাঠানো তথ্যছবিতে প্রবাসের সংবাদ জানাচ্ছেন মুজাহিদ আহসান। বাংলাদেশ আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা করেছে মালয়েশিয়াস্থ গোপালগঞ্জ জেলা সমিতি। কুয়ালালামপুরের একটি হোটেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শওকত আলী তিনু। আলামিন ডলার ও তরিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব মোহাম্মদ মাসুদ হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলী আকবর চৌধুরী, শেখ শাকিল মাসুদ, ওহিদুর রহমান ওহিদ, তারিকুজ্জামান চৌধুরী মিতুল সহ অনেকে। আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দার জাতীয় কারিকুলামের বার্ষিক বনভোজন 2019 অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই আয়োজনে কনসাল জেনারেল FM বোরহানুদ্দিন সহ কনসুলেটের কর্মকর্তা, ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব এবং মিডিয়ার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। স্থানীয় একটি পার্কে আয়োজিত অনুষ্ঠানে স্কুল গভর্নিং বোর্ডের চেয়ারম্যান খন্দকার AK আজাদ আগতদের ধন্যবাদ জানান। প্রায় 2000 অতিথি অংশ নেয় অনুষ্ঠানে। জেদ্দাস্থ বাংলাদেশি অধ্যুষিত এলাকা গুলাইলে তাজ পলিক্লিনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 27 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত 5 দিনব্যাপী ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে। মার্কেটিং ম্যানেজার মামুন রহমান জানান, এই সময়ের জন্য সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও বিনামূল্যে বাচ্চাদের পোলিও টিকা খাওয়ানো হবে। এছাড়া প্রতিদিন লটারির মাধ্যমে 5 জন সৌভাগ্যবান ব্যক্তিকে আকর্ষণীয় উপহার ও 1 বছরের জন্য সকল ডাক্তারের ফিস ফ্রি এবং সব রকম পরীক্ষায় 50% ছাড় দেওয়া হবে।
রাগ বাংলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে রাগ বাংলা ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2019-এর শুভ উদ্বোধন সেলফার্ম গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আলহাস পেয়ার মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন তাজউদ্দিন, ইঞ্জিনিয়ার সুবোধ চৌধুরী শিবু, মোহাম্মদ আলমগীর, মাহবুব আলম, মোহাম্মদ হারুন সহ অন্যরা। মুজাহিদ আহসান, RTV। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। দৃশ্যমান কঠোর শাস্তির মাধ্যমেই প্রশাসনে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলা দ্রুত নিষ্পত্তিতে ট্রাইব্যুনাল গঠনের পরামর্শ। সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে স্বাধীনতার প্রশ্নে বিশ্বের দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান 121তম, যুক্তরাষ্ট্রের দ্য হেরিটেজ ফাউন্ডেশনের তথ্য। নদী ভাঙনে বিপর্যস্ত দেশের বিভিন্ন জনপদ চিহ্নিত করে গুরুত্ব অনুযায়ী ব্যবস্থা বললেন পানি সম্পদ উপমন্ত্রী। বিপিএলে চট্টগ্রামে দুপুরে খুলনা টাইটান্সের মুখোমুখি কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে খেলবে রংপুর রাইডার্স। সকালের সংবাদ এই পর্যন্তই। RTV সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/RTV online এবং youtube.com/RTV Digitals। ধন্যবাদ সবাইকে।